হতে এবং পরবর্তীতে আমরা বিশ্বমানের অনেক খেলোয়াড়কে আমরা হাতে পাই। তো ইনশাল্লাহ বিএনপি প্ল্যানে আমরা ভবিষ্যতে আরো ক্রিকেট এবং অন্যান্য স্পোর্টস আমরা অনেক এগিয়ে যাব। এখন আসি পরিবেশের ক্ষেত্রে। 70-এর দশকের শেষের দিকে একজন দেশপ্রেমিক ভদ্রলোক কোদাল হাতে বেরিয়ে গেলেন সারা দেশে খাল খননের জন্য। আপনারা জানেন ওনার নাম? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। উনি স্বপ্ন দেখেছিলেন খাল খনন করে বাংলাদেশ পাল্টে দিবেন, এবং চিত্রটা আসলে কিছু কিছু দিনের মধ্যে তাই দাঁড়ালো। উনি খাল খনন করে সারা বাংলাদেশ পাল্টে দিলেন। কিছুদিনের মধ্যে আমাদের খালে প্রচুর পানি আসলো, আবাদি জমিগুলো আরো আবাদি হয়ে উঠলো। 1 ফসলি জমি 2 ফসলি হলো, 2 ফসলি জমি 3 ফসলি হলো, এবং খাল নদী নালার সাইড দিয়ে উনি বিভিন্ন ঔষধি গাছ, ফলমূলের গাছ লাগালেন যাতে বাংলাদেশ খাদ্যে আস্তে আস্তে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। এবং তখন অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের খালগুলোর সেই পানি ধারণ করার ক্ষমতা ছিল, আমাদের নদী নালাগুলো সে পানি ধারণ করার ক্ষমতা ছিল। আবার খরার সময় শীতের মৌসুমে আমাদের খরাও হতো না। তো আমাদের আবাদি অনেক বেড়ে গেল এবং বাংলাদেশ দেখতে দেখতে 81 সালের মধ্যে খাদ্যে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল, এবং কৃষকরাও খুব একটা ভালো লাইফ পেতে থাকলো। এখন 2026 সালে এসে সেই খালগুলা, সেই নদী নালা অনেকটা ভরাট হয়ে গিয়েছে, সেই খালগুলো অনেকটা ভরাট হয়ে গিয়েছে। বিএনপিতে আমাদের সামনে প্রকল্প আছে যে ইনশাল্লাহ আমরা 20,000 কিলোমিটার খাল খনন করবো সারা বাংলাদেশে। এবং এতে যেটা হবে, সীমান্তের ওপার থেকে যদি কখনো খুব বেশি পানি ছেড়ে দেওয়া হয় বা বর্ষার মৌসুমে অতিরিক্ত বৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা আমাদের পানির গতিপথটা আমাদের পানিকে আমরা ধারণ করতে পারবো, যাতে ঠিক আগের মতো আমাদের কৃষক ভাইয়েরা সেই সুবিধাগুলো পায়। এবং আমাদের যে জমিগুলো আগের থেকে 2 ফসলি থেকে 1 ফসলি আরো কমে গিয়েছিল, ওগুলো আস্তে আস্তে আমরা আবার বাড়াতে পারবো। আমাদের আবাদি বেড়ে যাবে, আমরা খাদ্যে আবার স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। এবং আপনারা জানেন যে আমাদের দেশে আরেকটা সমস্যা, পানির ঘটিত যে একটা সমস্যা আছে, অনেক আগে 25-30 বছর আগে টিউবওয়েল আমরা যে গ্রামে দেখি, টিউবওয়েলে কিন্তু পানির লেভেল 50-100 ফুটের মধ্যে পাওয়া যেত আগে। তো এখন আমাদের অনেক অনেক বেশি মানুষের দেশ, একটা ঘনবসতিপূর্ণ দেশ। তো আমাদের এখন কোথাও টিউবওয়েল খনন করতে হলে কয়েকশো ফুট নিচে যেতে হয়। পানির সারফেস লেভেল আমাদের এতটা কমে গিয়েছে, এবং এটা আমাদের জন্য খুব একটা ডেঞ্জারাস লেভেলে আছে এখন আর কি। তো আমাদের পানি রিসাইকেল করতে হবে এবং আস্তে আস্তে পানির লেভেলটাকে বাড়াতে হবে। তোমার পানির লেভেল কিভাবে বাড়ানো যায় কেউ বলতে পারে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। তো এই যে বললাম খাল খননের কথা, তো যখন আমরা খাল খনন করবো এবং এই যে বৃষ্টির পানি বা আমাদের সময় বিভিন্ন সময় পানিগুলো জমা হবে, এগুলো যদি বাংলাদেশের থ্রু আউট বাংলাদেশ জমা হয়, আজানে থামবো, থ্রু আউট বাংলাদেশ যখন জমা হবে আমাদের পানির লেভেলটা বেড়ে আসবে। তো বেড়ে আসলে আমাদের তখন পরিবেশের জন্য এটা খুব বেশি স্বাস্থ্যকর হবে। আপনারা সবাই জানেন যে আগে ছোটবেলায় গ্রীষ্মকাল কিন্তু এত বেশি গরম থাকতো না। এখন প্রত্যেকটা গ্রীষ্মকাল আসলে মনে হয় যে এত গরম বাংলাদেশে পড়ে, এটা আমার অ্যাটলিস্ট মনে হয়, প্রত্যেকবার মনে হয় যে এত গরম কখনো পড়ে নেই। কারণ আমাদের প্রত্যেকটা গ্রীষ্মকালে টেম্পারেচার অস্বাভাবিক ইয়েতে চলে যাচ্ছে। এটার একটা কারণ হচ্ছে গাছ কেটে দেওয়া হচ্ছে, প্রচুর মাটি চলে যাচ্ছে, ঘাস চলে যাচ্ছে এবং কংক্রিট হয়ে যাচ্ছে। কারণ যখন বৃষ্টি পড়ে মাটি সেই পানিটাকে অ্যাবজর্ব করে নেয় এবং তখন পরিবেশ ঠান্ডা হয়। গাছ, অনেক বড় বড় গাছ থাকলে গাছের ছায়ার জন্য আমাদের কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন লেভেল ঠিক থাকে এবং আমাদের তাপমাত্রা অনেক ভালো থাকে। আপনারা দেখবেন শহরে অনেক বেশি তাপমাত্রা বেশি গ্রামের থেকে। আর এটা আরেকটা কারণ হচ্ছে বড় বড় বিল্ডিংস এবং ওগুলোতে লাগানো এসি থেকে অনেক বেশি হিট হয়। তো এই জিনিসটাকে আমরা প্রতিহত করার জন্য আমাদের সবুজ বাংলাদেশ নামে একটা প্রকল্প আছে, এবং এখানে আমরা 5 বছরের আগামীতে ইনশাল্লাহ 25 কোটির উপর গাছ রোপণ করব। ছোটবেলায় আমরা বড় যে বট গাছ, আম গাছ, কাঁঠাল গাছ দেখতাম, ওগুলো অনেকটাই হারিয়ে গেছে না? আচ্ছা, তো আমরা আস্তে আস্তে আবার সবুজ বাংলাদেশ ফেরত যেতে চাই, যেখানে আমরা গ্রিনারি অনেক থাকবে এবং প্রচুর মাঠ থাকবে, এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। আমাদের বিএনপি থেকে আরেকটা সামনে প্রকল্প থাকবে, তিস্তা ব্যারেজ উন্নয়ন এবং পদ্মা ব্যারেজ, এই দুটি প্রকল্প। সীমান্তের ওপার থেকে যখন হঠাৎ করে পানি ছেড়ে দেওয়া হয়, আমাদের বন্যায় আমাদের দেশ ভেসে যায়। আর পানি যখন আটকে রাখা হয় তখন আমরা খুব অসুবিধায় পড়ে যাই। তো আমরা যখন এই ব্যারেজগুলোর প্রকল্প আমরা উন্নয়ন করবো এবং আমরা তৈরি করব, তখন আমরা আমাদের পানির প্রবাহ, গতিপথ আমরা কন্ট্রোল করতে পারবো। এবং এতে করে আমাদের নদী নালায় একটা যতটুকু যেখানে পর্যাপ্ত পরিমাণ দরকার ওখানে ততটুকু পানি থাকবে। এই যে আমাদের দেশে নদী ভাঙন হয়, আপনারা তো নিশ্চয়ই নদী ভাঙন হিসাবে অবগত।
নদী ভাঙনে কিন্তু এটা খুব করুণ একটা বাস্তবতা, কিন্তু নদী ভাঙনে প্রত্যেক বছর, এবং এটা আমার নিজের চোখে দেখা, একবার হয়তো একটা গ্রামে গেলাম, একটা স্কুল দাঁড়িয়ে আছে, হয়তো 2-3 বছর গেলাম, স্কুলটা আর নাই। আমি নিজে দেখেছি এরকম অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, সাধারণ মানুষের একদম ভিটা বাড়ি সব চলে যায়, এবং আমাদের দেশের মানুষ প্রত্যেক বছর হাজার হাজার মানুষ ডিসপ্লেসড হয়ে যায় নদী ভাঙনের কারণে। ওনারা সব হারিয়ে ফেলে, ওই নদীর পলি মাটি গিয়ে আমাদের বঙ্গোপসাগরের দিকে, নিচের দিকে গিয়ে জমা হয়। তো আমাদের নদী ভাঙন রোধ করাটা খুব বড় দরকার। নদী ভাঙন রোধ করার জন্য আমাদের যে তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ প্রকল্প, এগুলো আমাদের কাজে লাগবে। এগুলো দিয়ে আমরা নদী ভাঙনকে ট্যাকল করার চেষ্টা করব, এবং সাধারণ মানুষের জীবন যাতে এভাবে বিপদের মধ্যে না পড়ে, যেটা আমরা চেষ্টা করব। আমাদের শেষ পয়েন্ট হচ্ছে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা। আমাদের দেশে প্রচুর বর্জ্য আছে, এবং এটা আমাদের পরিবেশের জন্য বেশ ক্ষতি হচ্ছে। তো বর্জ্যকে আমরা আমাদের একটা পাওয়ার সোর্সে আমরা পরিণত করতে চাই, একটা রিসোর্সে আমরা এটাকে ট্রান্সফার করতে চাই, এবং এটা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে, আমরা সরকার গঠন করলে এবং আপনাদের সেবা করার সবার সুযোগ পেলে আমরা এই কাজটা করতে চাই। এটা আমরা কয়েকটা ধাপে করব। একটা হচ্ছে আমরা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিব, এবং বর্জ্য সংগ্রহ করে, এবং এটা ইনসিনারেশনের মাধ্যমে এটাকে পুড়িয়ে ফেলে এটাকে আমরা জৈব সার, জ্বালানি, এগুলো আমরা প্রডিউস করতে পারবো, এবং এটা আমাদের বিভিন্ন জায়গায় অনেক কাজে লাগবে। তো আমি এখানে আমার বক্তব্য মোটামুটি শেষের দিকে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমি শেষ করছি। আর আপনারা আমাদের তরুণ প্রজন্ম, আমরা ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে কাজ করতে চাই। এবং একটা কথা বলবো, 12 তারিখ ভোট, সকাল 7টা থেকে ভোট শুরু হচ্ছে। তো সেদিন আপনারা কেউ আলসেমি না করে সকাল সকাল উঠে যাবেন, এবং ভোট কেন্দ্রে একা যাবেন না, পরিবারের সবাইকে নিয়ে যাবেন। এবং আমাদের পরিকল্পনাগুলো ভালো লাগলে আপনাদের সমর্থন আমরা চাই, এবং দোয়া করবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার আগে বাংলাদেশ। পেছনের দিকে আমার শোনা যাচ্ছে? ওখানে অনেকক্ষণ বসেছিলাম, আমি একটু শব্দটা কম শুনতে পেয়েছি। আমি প্রফেসর ডক্টর আব্দুল আল মামুন, আমি শিক্ষকতা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিএনপির বিভিন্ন যে প্রজেক্ট গুলো, এগুলোতে আমি রিসার্চে সাহায্য করে থাকি। নাসির ভাই আছেন নাকি আজকে? নাসির ভাই 2টা কারণে কুমিল্লা এসে মন খারাপ। তোমার পেছনে আমাকে শুনতে পাচ্ছ? একটা হচ্ছে নাসির ভাই আমার কুমিল্লার একটা বিখ্যাত খাবার খাওয়ায়নি, আমরা একটু পরে চলে যাব, রসমালাই খাওয়ায়নি। আরেকটা কারণে মন খারাপ, যে আমাদের যখন প্রথম বক্তব্য দিচ্ছিলেন, পেছনে তোমরা যারা বসে আছো, তোমরা জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় এখানে ব্যয় করছো, তোমরা কথা বলছিলে, তো সেটাও খারাপ লেগেছে। 2টো কারণে মন খারাপ, একটা মিষ্টি না পেয়ে, আর একটা হলো সময়ের মূল্য না দিয়ে। এই কথাটা এই জন্য বললাম যে আমরা জানি যতগুলো অঞ্চল বাংলাদেশের আছে, তার মধ্যে কুমিল্লা অন্যতম উন্নত অঞ্চল। এদেশের যারা এই অঞ্চলের যারা ছেলে এবং মেয়ে, তাদের জাতীয় অর্থনীতিতে কন্ট্রিবিউশন অনেক বেশি, কিন্তু যখন পেছনে কথা বলছো তখন সেই সিগন্যালটা দেয় না। মনে হয় যে কুমিল্লা কি ভবিষ্যতে পিছিয়ে পড়বে কিনা সময়ের অপব্যবহারের কারণে, বা ভবিষ্যৎ যে পরিকল্পনা, সরকারি পরিকল্পনা বা দলীয় পরিকল্পনা, সেখানে ভোট দেওয়ার ক্ষেত্রে ভুল হয়ে যায় কিনা। আর অথবা 15 মিনিট কথা বলবো, এরপর আমরা তোমাদের কথা শুনতে চাই। আশা করি যে তোমরা কথা বলে মনোযোগ দিয়ে শুনবে। আমাদের দুজন যে বক্তা, শোনা যাচ্ছে? আমাদের দুজন যে বক্তব্য দিয়ে গেছেন, তার মূলে যে জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যে আমাদের তারুণ্যের যে ভাবনা বা নতুন বাংলাদেশের যে কথা আমরা বলছি, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, সেখানে তোমাদের কথাটা আমরা শুনতে চাই। আমরা যে উপস্থাপনাগুলো করছি, সেই উপস্থাপনাগুলো তোমরা চ্যালেঞ্জ করবে, বা তোমরা বলবে যেটা কতটুকু ঠিক বা কতটুকু ঠিক না, সেটা শুনতে চাই। সো যেন এমন না হয়, যেটা একটু আগে পাবেল ভাই বলেছেন, যে আমরা যারা বিভিন্ন অনলাইনে অপপ্রচার দেখছি, প্রচার দেখছি, সেটা কতটুকু ঠিক বা ঠিক নয়, সেটা কিন্তু জাজ করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে, তাই না? ফেসবুকে যা দেখছো, তুমি মাথা ঝাঁকাচ্ছিলে, ক্যান ইউ স্ট্যান্ড আপ? তুমি কি ফেসবুকে যা দেখো বা অনলাইনে যা দেখো সবটা বিশ্বাস করো? আমরা ফেসবুকে বা অনলাইনে যা কিছু দেখছি, এটা কি বিশ্বাস করতে পারছি সবকিছু? না না, কেন?
কারণ হচ্ছে আমাদের এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে অনেক বেশি রিউমার্স এর হচ্ছে ছড়াছড়ি, যেটা আমরা বিভিন্ন বিগত একটু শুনি, আমরা সবাই শুনি। ট্রুলি স্পিকিং, আমি এটা ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের বলার জন্য। আমরা ধারাবাহিক প্রোগ্রাম করছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তবে তোমরা সবচেয়ে ভাইব্রেন্ট গ্রুপ, একটু বেশি কথাবার্তা হচ্ছে আর কি। আমরা একটু শুনি, তারপরে তোমাদের সঙ্গে কথা শুনবো, প্লিজ। আচ্ছা, বিগত বিভিন্ন যে বড় বড় যে ইভেন্টস গুলো আছে বা আমাদের বিভিন্ন যে ইনসিডেন্টস গুলো রয়েছে, প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি প্রচুর পরিমাণ হচ্ছে রিউমার্স হচ্ছে ছড়িয়েছে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে মবের মতো ব্যাপারগুলোও কিন্তু চলে আসছে। তো সেই জায়গা থেকে দেখা যায় যে আসলে এখন ফেসবুকের সিস্টেমটা এরকম হয়ে গেছে যে আপনি আসলে কোন একটা জিনিস দেখে সেটাকে যে ট্রাস্ট করবেন, এই জিনিসটা আসলে তার ভিত্তিতে তো জনমত বা মতামত তৈরি হচ্ছে, তাই না? যে ফেসবুক আমরা যা দেখছি, তার ভিত্তিতে তো মতামত তৈরি হচ্ছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? এই ফেসবুক, একটু দাঁড়াও, যে ফেসবুকে যা দেখছো মনে হয় না এটাই তো বোধহয় ঠিক? এখন যমুনা টিভির জায়গায় জালেম টিভি চলে আসছে, বাংলা ভিশনের জায়গায় চাংলা ভিশন চলে আসছে, এবং লোগোটাও একই রকম, রঙে একই রকম। এটা হচ্ছে না? অসুবিধাটা কি? অসুবিধা হলো একটু কাছে নাও। অসুবিধা হলো মানুষরা যে ফেক আইডি গুলো খুলে অনলাইনে যে রিউমার্স গুলো এটা থেকে পরিত্রাণের উপায় কি তোমার কি মনে হয়? আমরা এগুলা থেকে অ্যাভয়েড করবো, এগুলাকে অ্যাভয়েড করে চলবো। কিন্তু অ্যাভয়েডটা কিভাবে করবো? অনলাইনে এটাকে স্ক্রল করে চলে যাবো আমরা। না, কিন্তু সবসময় তো করছি না। এটা দিয়ে মৌজু বললো মব তৈরি হচ্ছে, অসুবিধা তৈরি হচ্ছে। দাও, এটা কি কাউন্টার করার একটা বড় সুযোগ হচ্ছে এই ধরনের অনুষ্ঠানগুলো, যে ফ্যামিলি কার্ডের কথা বিএনপি বলছে, এটা কেমন করে করবে? অনলাইনে এটা নিয়ে অনেক ধরনের তথ্য এবং অপতথ্য ছড়ানো হচ্ছে। তোমরা হয়তো বা শুনেছো, বাট তোমাদের অনেকের মনে এই সন্দেহটা আছে যে কতটুকু হবে কতটুকু হবে না। সেটা কিন্তু একটা সুযোগ যে আসলে এই কথাগুলো শুনে এবং কতটুকু বাস্তবায়ন করা যায় এই প্রশ্নগুলো সরাসরি করা। নাহলে তোমরা একটা ভুল তথ্যের ভিত্তিতে, সেটা ভোটে বলো বা যখন বড় হবে বা ইলেকশন পর্যন্ত বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা ভুল ধারণা থাকতে পারে। সেই প্রচেষ্টার থেকেই কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছি। আরেকটা জিনিস দেখো, তোমরা যখন এই ধরনের অনুষ্ঠান দেখো, এখানে রাজনৈতিক নেতাদের প্রেজেন্স থাকে না? আছে কি? আছে? সামনে কে বসেছে? তরুণরা না রাজনৈতিক নেতারা? আমরা কি তোমাদের কথা শুনতে এসছি না আমাদেরটা বলা এসছি? আমরা চেষ্টা করি যতটুকু বলছি তার সমপরিমাণ সময় তোমাদেরকে দিয়ে কথাটা শোনার জন্য। আসলে আমরা সেই কাজটা করার চেষ্টা করি। প্রথমে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে, এক নম্বর হচ্ছে যে আমরা যে অপতথ্য, গুজব, বট বাহিনীর নানান কথাগুলো শুনছি, তার বাইরে গিয়ে বিএনপি যে রাষ্ট্র পরিচালনার দর্শন এবং কর্মসূচি, সেটা নিয়ে তোমাদেরকে আমরা সচেতন করতে চাই এবং তোমাদের মুখোমুখি দাঁড়াতে চাই। অপতথ্য বা কুতথ্য, অপপ্রচার থেকে দূরে সরে থেকে যে কি করছেন আপনারা, এটা আমাদের প্রথম প্রয়াস। দ্বিতীয় হচ্ছে যে আমাদের কর্মপরিকল্পনা, যেটা আবিদা আপা এবং পাগল ভাই বলে গেলেন, যে দি প্ল্যান, যেটা তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর বাংলাদেশে এসে বলেছিলেন, সেই প্ল্যানটা আসলে কি? বলা হচ্ছে যে উনি প্ল্যান বলেছেন কিন্তু ব্যাখ্যা করছেন না। কিন্তু আজকে যখন আমরা আলোচনা করছি, দেখো প্রত্যেক 8টা পিলারের কথা আমরা বলেছি, 4টা কাভার হয়েছে, আমি আশা করি বাকি 4টা কাভার করবো। তাহলে উনি যে প্ল্যানের কথা বলছিলেন সেটাই কিন্তু আমরা বলছি আওয়ার প্ল্যান, এবং সেটাই আমরা উপস্থাপনা করছি। তো এদের যে প্রপাগান্ডাটা ছড়ানো হচ্ছে যে উনি প্ল্যানের কথা বলেছেন কিন্তু বিএনপি প্ল্যান বলছেন, আমার ধারণা বিএনপি প্ল্যান বলছে, সেই চ্যালেঞ্জটাই আমরা তোমাদের কাছ থেকে নিতে চাই বা জানতে চাই যে আমরা উত্তরগুলো দিতে পারি কিনা। সেই জন্য আমরা রিসার্চ সেল থেকে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছি। আরো একটা জিনিস জিজ্ঞেস করি তোমাদের, তোমরা কি কোনো রাজনৈতিক দলের রিসার্চ সেল থেকে আয়োজিত কোনো প্রোগ্রামে তোমাদের জীবনে অংশগ্রহণ করেছো? তাহলে ওই চ্যালেঞ্জটাও নিচ্ছে যে আমরা রিসার্চ যেটা করেছি সেটা ঠিক হয়েছে কিনা বা আমাদের সঙ্গে ভুল আছে কিনা। এটা সারাদিন আমরা প্রচার করলেও কিন্তু সম্ভব না, কিন্তু তোমাদের কাছ থেকে যদি জানার চেষ্টা করি সেটা তাহলে আমাদের জন্য সম্ভব হবে। সেখানে আমরা চাই যে তোমরা শুধু একজন একেবারে বসে থেকে কথা বলা পার্টিসিপেন্ট না